হ্যালো স্টুডেন্টস, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে আবার তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের আজকে দেকার্তের আমি দেকার্তকে কি আধুনিক দর্শনের জনক বলা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার মনে হয়েছে যে এই বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং বিষয়, মানে কিভাবে আমরা দেকার্তকে আধুনিক দর্শনের জনক বলতে পারি সেইটা আর কি। তা প্রথমেই দেকার্ত যদি এইটা আলোচনা করতে যাই তাহলে প্রথমে আমাকে কিন্তু একটু বলতে হয় যে দেকার্ত কোন কোন দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মানে তবে তো একজন প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা দেখবে যে একজন দার্শনিক একজনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যেমন প্লেটো অ্যারিস্টটলের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু কেউই কিন্তু তার আগের দার্শনিকের মতটা পুরোপুরি গ্রহণ করেননি, কিছু নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছেন। আর দেকার্ত তো তাই। দেকার্ত কিন্তু দার্শনিক বেকন, হবস এদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কোন জায়গায় প্রভাবিত হয়েছিলেন? বেকন বলেছিলেন যে আমাদের উচিত যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার বর্জন করে আমাদের বিনা বিচারে কিছু গ্রহণ না করে অভিজ্ঞতার ভিত্তিতে একটা সত্যকে মেনে নেওয়া। তা দেখতেই পাচ্ছ যে বিনা বিচারে এই সব কিছু ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে এই জায়গাটাতে দেকার্তের সঙ্গে বেকনের তফাৎ হয়ে গেল। কারণ কি? দেকার্ত তো বুদ্ধিবাদী দার্শনিক, তিনি তো আর অভিজ্ঞতাকে গুরুত্ব দেন না। আর অভিজ্ঞতা দেকার্তের মতে আমাদের প্রতারিত করে, এবং সেটা যে একেবারে ভুল তাও নয়। তোমরা নিজেরাও দেখতে পারো যে আমরা অভিজ্ঞতায় অনেক সময় অনেক আমাদের ভ্রান্ত ধারণা হয়। তা কাজেই সেই জন্য দেকার্ত বললেন, বেকনের মতটা কিন্তু অনেকটা গ্রহণ করলেন কোনখানে, যে বিনা বিচারে আমরা কোনো কিছু গ্রহণ করব না, কিন্তু আমরা বুদ্ধির ওপর গুরুত্ব আরোপ করব। তাহলে দেকার্ত কিভাবে তার দর্শন আলোচনা শুরু করলেন? দেকার্ত বললেন যে আমরা মানে দেকার্ত তো শুধুমাত্র একজন দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন গণিতজ্ঞ। তা গণিতে তিনি দেখেছেন যে আমরা কতগুলো স্বতঃসিদ্ধ সত্যকে আমরা আগে স্বীকার করে নিয়ে, কাজেই আমরা স্বীকার করে যখন নিচ্ছি তারপরে অবরোহ পদ্ধতির মাধ্যমে একটা সুনিশ্চিত সিদ্ধান্ত পাচ্ছি। তা আমি যদি গণিতের মতো দর্শনেও এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা দর্শনেও একটা সংশয়াতীত সন্দেহাতীত একটা সত্য প্রতিষ্ঠা করতে পারবো। তা এর জন্য তিনি কি করলেন? তিনি বললেন যে তার পূর্ববর্তী সমস্ত দার্শনিকরা যেগুলো স্বীকার করেছেন সমস্ত কিছুকে আমাদের সন্দেহ করতে হবে, সব মতবাদকে অস্বীকার করতে হবে বা সন্দেহ করতে হবে। তা এইখান থেকেই কিন্তু দেকার্তের সংশয়বাদের উৎপত্তি। তা সংশয় সব কিছুকে করতে করতে কিন্তু দেকার্ত দেখছেন যে যে সন্দেহ করছে বা সংশয় করছে সেটা কে? আমি সন্দেহ, আমি আর নিজেকে অস্বীকার করতে পারছি না, আমি আমাকে কখনো সংশয় করতে পারছি না, আর আমি আমার চিন্তন ক্রিয়াকেও অস্বীকার করতে পারছি না। তাহলে চিন্তন ক্রিয়াটা কে করে হচ্ছে আমার আত্মা। তার মানে কি? আমি আমার আত্মাকে অস্বীকার করতে পারছি না। তা এর থেকেই দেকার্ত দেখালেন যে দর্শনেও কিন্তু আমরা গণিতের মতো আমরা কতগুলো স্বতঃসিদ্ধ সত্যকে স্বীকার যদি করে নিই, তার ভিত্তিতে আমরা দর্শনেও কিন্তু একটা আমরা স্বতঃসিদ্ধ সত্য পাবো। যেটা বললেন দেকার্ত, যে আমি চিন্তা করি অতএব আমি আছি। মানে আমার অস্তিত্বকে বা আমার আত্মার অস্তিত্বকে, আমি মানেই আমার আত্মা, এই আমার আত্মার অস্তিত্বকে আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। তাহলে দেখতে পাচ্ছ যে দেকার্ত কিভাবে মানে তাকে কেন আধুনিক দর্শনের জনক বলা হয়। আর শুধুমাত্র যে দেকার্ত যে এইটার জন্যই শুধু কিন্তু নয়, পরবর্তীকালের যে দার্শনিক আছেন কান্ট, তিনিও যে ওই যে ধ্যান ধারণা, তিনিও দেকার্তের ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তা কাজেই তিনি যে সূত্রটা প্রথম বলেছেন তার ভিত্তিতে কিন্তু আরও অনেক দার্শনিক, এই যে আমরা পরবর্তীকালে এই যে স্পিনোজাও যে এই যে সমান্তরাল বা দেহ মন সম্পর্কে যে মতবাদ, সেটা দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদটা দেকার্ত আলোচনা করেছিলেন বলে তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই
মতবাদটা তার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার মানে ডেকার্তের মতবাদের উপর ভিত্তি করে তার কিছুটা অন্যরকম হলেও কিন্তু বহু দার্শনিক সেটার ভিত্তিতে তার নিজেদের মত প্রতিষ্ঠা করেছেন। তা কাজেই এই সব দিক যদি আমরা আলোচনা করি তাহলে তো আমার মনে হয় ডেকার্তকে আমরা অবশ্যই আধুনিক দর্শনের জনক বলতে পারি। ঠিক আছে, আশা করি তোমরাও এটা বিষয়ে চিন্তা করে দেখবে তোমাদের মানে আমি যেটা বললাম তোমরাও তার সঙ্গে সহমত কিনা। আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নম্বর তো দেওয়াই আছে, যদি কখনো মনে হয় অবশ্যই যোগাযোগ করো।